নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম সিএএ নিয়ে একটি কমন প্রশ্ন। মানে প্রত্যেকেরই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তো এই প্রশ্নটা নিয়েই আজকে আমার উত্তর, এবং এই প্রশ্নটারই নিয়েই আমার আজকের ভিডিওটা। প্রশ্নটা হচ্ছে এইরকম: প্রচুর লোকের যেমন ফোন করছে, তাদের বক্তব্য যে আমার এই এসআইআর ভোটার তালিকায় নাম উঠে গেছে। আমি প্রশ্ন করছি, আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন কি? বললো, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছিলাম। তো আমার স্পষ্ট বক্তব্য, আপনার ভোটার তালিকায় নাম উঠেছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো দুঃখও নেই, আনন্দেরও কিছু নেই। অর্থাৎ আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে আর আপনি সেখান থেকে যদি এখানে এসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সিএতে আবেদন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে, দেখুন, কোর্ট আনকোর্ট বলেছে যে 2002 সালের ভিতরে যাদের মা বাবার কাগজ আছে, যার কাগজ আছে থাকলে সে তার ভোটার তালিকায় নামটা থাকবে। কিন্তু আপনাকে কিন্তু বলেনি যে আপনার ভোটার তালিকায় নাম থাকলে আপনি নাগরিক। হ্যাঁ, কিছু বোদ্ধা এবং কিছু রাজনৈতিক ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক মূর্খ, এরা হলাও করে প্রচার করে আমরা ভোট দিই, ভোট দিয়ে ভোটাধিকার করি, তাহলে আমরা কেমন নাগরিক না? এদের প্রশ্ন হচ্ছে এই। আর এই সমস্ত রাজনৈতিক মূর্খ এবং রাজনৈতিক ব্যবসায়ীরা এই যে কথাগুলো বলে, তো তাদের ঘাট ধরে আর কান ধরে টেনে নিয়ে যেতে হয়। যখন জিআরপিতে ধরে, ভোটার কার্ড ধরার দেখালেও টাকা পয়সা নেয়। যখন পাসপোর্ট করতে গেলে ভোটার কার্ডটা দেখালেও বলে তোর বাপের 47-এর জমির দলিল দেখা, তোর জন্ম সার্টিফিকেট দেখা। তা না হলে যখন আপনার ছেলে বা মেয়ে চাকরি পায়, তখন আপনার বাড়িতে যখন ইনকোয়ারিতে যায়, তখন কি কি কাগজপত্র চায়? ভোটার কার্ডটা দেখালে কি হয়ে যায় যে দেখো ভোটার কার্ড আছে আমার ছেলের বা আমার, তাহলে আমি এখানকার নাগরিক? 47-এর দলিল টলিল আর চায় না। তো এই মূর্খদের মূর্খামি কথাবার্তা যারা শুনিয়ে এখনও ভাবছেন আমি বাংলাদেশ থেকে আইছিলাম, আসার পরে এই যে আমার ভোটার তালিকায় নাম থেকে গেছে, আমার অমুক নেতা বলেছে, অমুক দাদা বলেছে, অমুক বুদ্ধিজীবী বলেছে, তার কথা শুনি আমি আর সিএতে আবেদন করব না, তাদের জন্য রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা এবং ওই এনপিআর এবং এনআরসির আহ্বান। এই আহ্বানে যারা সাড়া দেবে, সিএতে আবেদন করবে না, তারা এই এনআরসির আহ্বানে সাড়া দেবে। আপনাদের সিএতে আর সাড়া দিতে হবে না। আপনাদের জন্যে এনআরসি যখন হবে, তখন এনআরসির ডাকে আপনারা লাইনবদ্ধ হয়ে সাড়া দেবেন। এটাও যখন হবে, এই যে আজকের ভিডিওটা আপনারা একটু ডাউনলোড করে রাখবেন। আর আপনারা না রাখলেও এই ধরনের ভিডিও আমি অনেক করেছি, তখন সেই সমস্ত ভিডিওর কাটিং কেটে কেটে আমি দেখাবো যে আমি কি কি বলেছিলাম। আর এই কথাগুলো খাটবে খাটবে খাটবে। তার কারণ এই যে নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, নির্বাচনে নির্দিষ্টভাবে যে কোনো দল জিতবে। সেই তৃণমূল সরকারও থাকতে পারে ক্ষমতায়, বিজেপিও সরকার আসতে পারে, মিলিজুলি সরকার ত্রিশঙ্কু হতে পারে। যে সরকারই আসুক না কেন, এনআরসি এনপিআর হবে। আর এই যে ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা কিন্তু ভেঙে যাবে। ঘুঘুর বাসা বলতে যেটা বোঝাচ্ছি, দেখবেন বিভিন্ন সময় খাগড়াগড়ে আপনার বম্বিং হয়ে বাড়ির ঘর চাল উড়িয়ে নিয়ে গেল। বিভিন্ন জায়গায় বাজির কারখানার নাম করে দেখবেন দক্ষিণ 24 পরগনায় অনেক সময় উড়ে যায়। বিভিন্ন সময় ওই আমাদের রাজ্যের পুলিশে খোঁজ পায় না,
ভিন্ন রাজ্যের পুলিশ এসে এখান থেকে ওই ঘুঘুর বাসায় যারা এখানে থেকে ডিম টিম পেড়ে টেড়ে বাচ্চা কাচ্চা পেড়ে টেড়ে বসে আছে তাও দিয়ে, আর এখানে ওখানে জঙ্গি কার্যকলাপ করে বেড়ায়, সেই সমস্ত বড় বড় ঘুঘুগুলো এখন যেমন ধরা পড়ছে। আর এই ঘুঘুর বাসাগুলোও কিন্তু এই এসআইআরের মাধ্যমে একটু নাড়া দেওয়া হয়েছে, তাতে কিছু ঘুঘু উড়ে টুড়ে এদিক ওদিক গেছে, আর এরপরে এই বাসা ভেঙে যাবে। আর এই বাসা যখন ভাঙবে, সেই সারিতে আমাদের কিছু অতি বুদ্ধিজীবী, অতি বুদ্ধা মানুষ, অতি শিক্ষিত, যাদের কাছে একগাদা সার্টিফিকেট আছে গ্রন্থগত বিদ্যার, এই সার্টিফিকেটধারীরা যারা বুঝাই বেড়াচ্ছে এটা কোনো কাজের না, কোনো কাজে লাগবে না, এদের জন্য রইল আমার একেবারে আগমনীর সুর, কুহু 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 কুহু, মানে এনআরসি। যাব, এনআরসি যখন হবে তখন ওই ডিটেনশন ক্যাম্পগুলো, যে 14 ফুট উঁচু করে যে দেওয়াল দিয়ে ক্যাম্পগুলো হচ্ছে, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের একেবারে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি আপনারা আপনাদের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প করবেন। তো আমরা যাব, যারা উদ্বাস্তুদের নিয়ে আমরা কাজবাজ করছি, যে সমস্ত মানুষ ওই ডিটেনশন ক্যাম্পে থাকবেন তাদের জন্য চিড়ে মুড়ি কিনে নিয়ে যাব। ওখানে আমরা এদের আটকানো হলো কেন, জবাব চাই, জবাব দাও, জেলের তলা ভাঙবো, উদ্বাস্তুদের ছিনিয়ে আনবো, এই সমস্ত মিছিল দেওয়ার জন্যে ব্যানারের সামনে কিন্তু আমিও থাকব। কারণ আপনাদের মুক্তি যতদিন না হবে ততদিন কিন্তু আমি এই উদ্বাস্তু মানুষের কথা বলে যাব। তার মুক্তি বলতে কি বোঝাতে চাইছি, এই ভিনদেশি আঙাল বাঙাল কাঙাল বাংলা, এই সমস্ত ট্যাগ, এই সমস্ত কথাবার্তা যতদিন আমরা শুনবো, আমাদের এই প্রজন্মগুলো শুনছে, এদের এই ইপটিজিং, এটা যতদিন থাকবে ততদিন আমার আন্দোলন, আমার লড়াই থাকবে। আর আপনাদের ভালোবাসা আমি যেমন প্রত্যেক দিন পাই, আপনারা আমার পাশে থাকবেন। আমি এই লড়াই লড়ে যাব আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত। আপনারা চিন্তা করবেন না, শুধু একটাই অনুরোধ, হাত জোড় করে অনুরোধ, আপনি তৃণমূল করেন অসুবিধা নেই, আপনি সিপিএম করেন অসুবিধা নেই, আপনি বিজেপি করেন অসুবিধা নেই, আপনি এসইউসিআই করেন, আপনি বিএসপি করেন, আপনি লিবারেশন করেন, যে রাজনৈতিক দল করবেন করেন, আপনার মতাদর্শ আছে, সেই আদর্শ নিয়ে আপনি থাকুন। দেখুন, এক পরিবারে মা বাবা ভাই বউ বিভিন্ন জন নিয়েই তো থাকি। আমাদের একই পরিবারে কি সবাইকে একই জায়গায় ভোট দিই? বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকতে পারে, মতবাদ থাকতে পারে, তারা বিভিন্ন জায়গায় ভোট দেবে। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের কথা শুনবো না। সকল রাজনৈতিক দলের কথা একেবারে ঠেলে ফেলে দিয়ে আমরা সিএতে আবেদন করে আমরা একটা নাগরিকত্বর কার্ড রাখি না। ধরে নিন না এই কার্ডটা আপনার কোনো কাজেই লাগবে না, ধরে নিন, তার পরেও বলবো এই কাগজটা করে রাখুন। আপনার আগামী প্রজন্মের জন্য এই কাগজটা যে কত মূল্যবান হবে আপনি বুঝতে পারছেন না। আজকে যারা ওই ৭১-এর পরে এই দেশে ঢুকেছিল, তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে থাকার একটা সার্টিফিকেট দিয়েছিল, নাগরিকত্ব সার্টিফিকেট অনেকের কাছে আছে, তারা আজকে মুখ কুলিয়ে থাকতে পারছে। তারা যখন পাসপোর্ট করেছে, পাসপোর্টে তারা একদম স্পষ্টভাবে লিখেছে বাই বার্থ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ন্যাশনালিটি ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান। আপনি যখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, আপনার যখন পাসপোর্ট করবেন এই সিএর সার্টিফিকেট নিয়ে, আপনার বার্থ প্লেস বাংলাদেশ, ন্যাশনালিটি আপনি ভারতীয় ইন্ডিয়ান। এটা কিন্তু আমাদের যারা আমরা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফর্সি, এই ৬ সম্প্রদায়ের মানুষের জন্য একটি মানে বেঁচে থাকার মন্ত্রের মতো সিএএ। অনেকেই আমরা যারা দীক্ষা নিয়েছি
আমরা সেই ইষ্ট দেবতার নাম স্মরণ করি, মালা টিপি, জপ করি রাত দিন 24 ঘন্টা। আর আমি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত রাতের সারাদিন সিয়ে জপে যাচ্ছি। এটা কিন্তু আপনাদের মুক্তির লক্ষ্যে, আপনাদের কল্যাণে। এক সময় ফোন আসতো, আবল তাবল কথাবার্তা বলতো ফোন করে, সেই সমস্ত ফোনগুলো আর আসে না। কারণ ওই সমস্ত ফোনগুলো না আসলে সত্যি আমার নিজেরও যেন কেমন লাগে, মনে হয় যেন আমি ভুল পথে চলছি। কিন্তু যে সমস্ত লোকগুলো ফোন করে আবল তাবল কথাবার্তা বলে, কমেন্টস করে, ওইগুলো দেখলেই তখন আমার মনে হয় না, আমি কিন্তু আমার ঠিক পথে আমি এগোচ্ছি। তার কারণ এই রোহিঙ্গার বাচ্চা, এই রোহিঙ্গার দালাল, এই আইএসএসের দালাল, এই আইএসএসরা এই সমস্ত কথাবার্তা বলে। আমি ক্যামেরার সামনে বলবো না, মানে বলতে চাইছি না বিষয়টা খুলে। এরকম এক ভদ্রলোক ফোন করতো এবং কমেন্টসও করতো। তো যাই হোক, আমার নির্দিষ্ট মাধ্যম দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। করার পরে আমরা যেটা দেখেছিলাম, সে ভদ্রলোক ওই পশ্চিম পাকিস্তানের বীর্যধারী, পূর্ব পাকিস্তানে বসবাসকারী একজন রোহিঙ্গার বাচ্চা। তো সে কিন্তু আর এদেশে নেই, সে কিন্তু বাংলাদেশ চলে গেছে, বাংলাদেশেই চলে গেছে। তো কেন গেছে, কিভাবে গেছে, সে প্রশ্ন কিন্তু আপনাদের থাকবে। উত্তর আমি বলবো না যে কিভাবে গেল, তবে সে গেছে। আমি যেটা করব বলি ওটা আমি করেই ছাড়ি। তো যাই হোক, আমি চাই আপনারা আমার এই কথাবার্তায় কমেন্টস করুন, ফোন করে আমাকে একটু গালাগালি করুন, তাহলে আমার ভালো লাগবে। কারণ আমি জানবো আমি সঠিক পথে আমার এই উদ্বাস্তু মানুষদের জন্য লড়াই করছি। আর আপনারা এই রোহিঙ্গার বাচ্চারা যদি আবল তাবল কথা না বলেন, তাহলে আমি ঠিক জোশ পাই না শরীরে। আপনারা একটু আবল তাবল বলবেন, আমার করে দেবেন, হেনা করবেন, তেনা করবেন, এগুলো বললে কেমন যেন আমার একটু ভালো লাগে। কেমন তা নাহলে কেমন ম্যান 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 লাগে। আর এই ম্যান লাইফ যেন আমার কেমন যেন একটু পাঞ্চা মনে হয়। তো যাই হোক, এখন আমার বক্তব্য এই যে আমাদের এই উদ্বাস্তু মানুষদের মধ্যে অনেক ছেলেরা, মেয়েরা, আমাদের বোনরা, আমার কাকারা বা আমার বাবা সমতুল্য অনেকেই এসেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, ভারত স্বাধীন হওয়ার আগে। তো অনেকেই এসেছেন, আমার থেকে অনেক বুদ্ধি বিবেক আপনাদের আছে। তো অনেকেই ফোন করে একসময় বলতেন এই সমস্ত করলে সার্টিফিকেট পাওয়া যায় না, অনেক দিন পরে ডাকে। তো 3 বছর আগের থেকে আমি চিল্লাচ্ছিলাম, তখন যদি আমার কথাগুলো শুনতেন তাহলে তো প্রচুর লোকে আপনারা সার্টিফিকেট পেয়ে যেতেন। তার মূল্যায়ন যে কোথায় কোথায় হতো আপনারা বুঝতে পারছেন। এখন আজকে এখন ফোন করে কি বলেন যে আচ্ছা আজকে যদি আবেদন করি সার্টিফিকেট কতদিন পরে পাবো। এখন আমার বক্তব্য হচ্ছে, আপনি আবেদন যদি আজকে করেন সার্টিফিকেট কতদিন পরে পাবেন এটা বলাই বাহুল্য। কারণ এখন ডিএলসিগুলোতে শুধু প্রত্যেক দিন হ্যারিং হয় 500-700 লোকের মতো। আর আপনারা খেয়াল করবেন, প্রত্যেক দিন এখন এক একটা জেলায় মোটে আবেদন না করলেও 5000 লোকে আবেদন করে। এখন আপনারাই ভাবুন, যতদিন মহাকুমায় ডিএলসি না তৈরি হচ্ছে ততদিন আপনি কত পরে আপনার সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, আপনি বিচার বিশ্লেষণ করবেন। তবে আমি মনে করি আজকে থেকে 3 বছর আগে যখন চিল্লাচ্ছিলাম তখন করে রাখলে আজকে হয়তো সার্টিফিকেটটা পেয়ে যেতেন, বা আরও 2 বছর আগে পেয়ে যেতেন। তাহলে আজকে করে রাখুন, আপনাদের কিন্তু উপকার হবে। দেখুন, আপনারা আমার থেকে অভিজ্ঞ, এটা আমাদের ভগবান কি বলেছেন আপনারাই জানেন। আপনি গাছ বপন করুন, ফলের আশা করবেন না, ফল আপনার দ্বার প্রান্তে এসে ধরা দেবে। আপনি সিএতে আবেদন করুন, সার্টিফিকেট ঠিক আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু গ্যারান্টি।
এবং প্রত্যেক দিন মানুষই যে পাচ্ছে সেটা আপনারা দেখছেন আর বলছেন, ইস কি ভুলটাই না করেছি, আজকে যদি সিএটায় আবেদন করে রাখতাম। শুনুন, যখন এই আধার কার্ড শুরু হয়েছিল অনেকেই কিন্তু আঁকা বাঁকা ব্যাকা চড়া করে নাচন কাদন গাইছিল আর বলছিল আধার কার্ড, আধার কার্ড কোন কাজে লাগবে, হ্যাঁ প্রধানমন্ত্রীর অমুক করুক তমুক করুক, তাদের মা বাপ তুলেও কিন্তু বলেছিল। আর লাস্টে একটা সময় দেখলাম, মানে কোনো প্রাণীর সাথে তুলনা করব না, যে কাদের মতো লাইন দিয়ে এই কার্ডগুলো, আধার কার্ডগুলো করেছিল। আপনারাই কারো না কারোর সাথে তুলনা করে নিন যে আপনারা কিভাবে বৃষ্টিতে ভিজে রোদে ঘেমে এই আধার কার্ড করেছিলেন, লাইন দিয়ে, লাইনের পর লাইন দিয়ে। আর আমি আজকে বলে রাখছি, এই আধার কার্ড যেমন আপনারা লাইন দিয়ে করেছেন, আর আপনারা সিএতে আবেদন করবেন, ওই সিএ সেন্টারগুলোতে আপনারা মোটামুটি খেয়ে দিয়ে বিছানা নিচে আপনারা শুয়ে থাকবেন লাইন দিয়ে, যে সকালে উঠে প্রথম আমি যাতে হচ্ছে এখানে আবেদনটা করতে পারি। এটা কিন্তু আপনারা করবেন, আমি বলে দিলাম, করতে হবেই। এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আমি প্রত্যেক দিন বলি, আপনারা যদি সিএতে আবেদন করতে চান, আমার উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, হুগলি, হাওড়া, আপনার নদিয়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, আপনি ওই আপনার বালুরঘাট, উত্তর দিনাজপুর, যে কোনো জায়গায়, উত্তর 24 পরগনা শুধু, আপনি এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আমাকে ফোন করবেন, কীভাবে সিএ করতে আমি বলে দেব। ইতিমধ্যে বিভিন্ন জেলার মানুষ আমার কাছে উপকৃত হয়েছে, তারা সার্টিফিকেট পেয়েছে। এটা কিন্তু একেবারে চন্দ্র সূর্যের মতো সত্য। শুধু এই জেলায় নয়, শুধু এই রাজ্যে নয়, রাজ্যের বাইরে যে সমস্ত রাজ্যে আপনারা উদ্বাস্তু মানুষ, আমার বাঙালি, বাংলা ভাষা বুঝেন, আপনারা যদি সিএতে আবেদন করতে না পারেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। কিভাবে আবেদন করতে হবে সব গাইডলাইন এখান থেকে করে দেব। আপনারা কোর্ট মাধ্যমে আপনারা কোর্ট নটারি 3টে করে নেবেন, আমি এখান থেকে ফরম্যাট পাঠিয়ে দেবো, ওখান থেকে ফরম্যাট দিয়ে দেবো, ধর্মীয় সার্টিফিকেটের ওখান থেকে নিয়ে নেবেন। আর আমি বাড়িতে বসে, এখানে বসে, আমার ল্যাপটপে, আমার কম্পিউটারে আমি আপনাদের সিএতে আবেদন করে দেব, আপনারা সার্টিফিকেট পাবেন। আপনারা, আমি বলে দিচ্ছি, মূলসরা গ্রামে মহারাষ্ট্রের খোঁজ নেবেন, আপনারা উড়িষ্যায় খোঁজ নেবেন, মালকানগিরিতে খোঁজ নেবেন, রায়ঘোড়া উড়িষ্যার ওখানে খবর নেবেন, পারাদ্বীপের কিছু অঞ্চলে খবর নেবেন যে আমি তাদের সিএতে আবেদন করতে পেরেছি কি না এবং তারা উপকৃত হয়েছে কি না। তাই বলবো, দেখুন, সিএ করতে গেলে এমন কিছু ডকুমেন্টস লাগে না। এখানে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তেমন একটা ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পোস্ট অফিসের বই এবং এখানকার যে কোনো একটা হিন্দু মন্দিরের সার্টিফিকেট, আপনি হিন্দু লেখা থাকবে, এবং আপনার 3টে কোর্ট নটারি লাগবে। যদি কোনো নামের বানান ভুল থাকে, যদি কোনো ডেট অফ বার্থ ওই দেশের সাথে এই দেশের সাথে আনমিস থাকে, তাহলে আপনি কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সেটাও ঠিক করে নিতে পারবেন, অসুবিধা নেই। বাংলাদেশ থেকে কী আনবেন? আপনার অথবা আপনার বাবা অথবা আপনার ঠাকুরদাদা, পরদাদা, আপনার মা, মায়ের বাবা, মায়ের মা, কারো কোনো একটা ডকুমেন্টস। কী ডকুমেন্টস? তাদের ভোটার কার্ড, তাদের ব্যাংকের বই, তাদের জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসবেন, আমরা সিএতে আপনাদের আবেদন করে দেব। তো আমার ফোন নাম্বার 9804682324। তার আগে বলি, অনেকেই বলেন, কমেন্টস করেন যে 2014 পরে যারা এসে তারা কী করবে। তারা সরাসরি ফোন করবেন, দেখা করবেন, আপনাদের আমি একটা সুন্দর উপায় বলে দেব এবং আপনারা ফাইল করে রাখতে পারবেন, সেটাও আমি বলে দেব। কীভাবে কী করতে হবে এটা একটা আলোচ্য বিষয়, বসে আপনাদের বলে দেবো, আপনারা সেভাবে করে নেবেন, দেখবেন আপনারা সুরক্ষা পেয়ে গেছেন। ইতিমধ্যে আমাদের ভারত সরকার বলে দিয়েছে 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা এদেশে ঢুকেছে, তারা কী বলে, তারা পাসপোর্ট এসে থেকে গেছে বা তারা পালিয়ে এসে থেকে গেছে, তাদের প্রশাসনিকভাবে কোনো ডিস্টার্ব কেউ করতে পারবে না, কোনো প্রশাসন
কোনো রাজ্যের প্রশাসন কিছুই করতে পারবে না। তারা এখানকার শরণার্থী, রিফিউজি। এবং আজকে পর্যন্ত যারা বাংলাদেশের থেকে অত্যাচারিত হয়ে চলে আসবে, পাকিস্তান থেকে চলে আসবে, আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে চলে আসবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, তাদেরকে এই ভারত সরকার মানবিক দৃষ্টিতে দেখবে। আপনারা বন্ধুরা যারা আমার এই ভিডিও প্রত্যেকদিন দেখো, তাদেরকে বলবো আমার এই ভিডিওটি শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে, যাতে তারা আমার এই কথাগুলো শুনে একটু উপকৃত হয়, আমি তাদেরকে একটু উপকার করতে পারি। এবং যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যে প্রতিবেদনগুলো প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরি, প্রত্যেক দিন আপনারা সবার আগে দেখতে পারবেন। তো সবাই চরণে রইল আমার প্রণাম।